আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের অনুশীলনী ৭ অসীম ধারার ক্লাসটি করাবো আজকে। আজকের এই ক্লাসটি যদি অর্থাৎ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করো, আশা করি এসএসসি পরীক্ষা কিংবা যেকোনো পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে 100% তোমরা আনসার করতে পারবে। এবং আজকের এই একটি ক্লাসেই কিন্তু পুরো অধ্যায়ের যে কয়টি নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে বাকি অঙ্কগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি এই ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ এই যে অসীম ধারার অনুশীলনী ৭ এর যে x এর উপর কি শর্ত আরোপ করলে এই অঙ্কটাও কিন্তু আজকে এই ক্লাসে করিয়ে দিব। আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, তাহলে কিন্তু এক ক্লাসেই কিন্তু তোমার পানির মতো সহজ হয়ে যাবে এই অসীম ধারার অঙ্কগুলা। অসীম ধারার অঙ্ক করার আগে আমি প্রাথমিক একটু ধারণা তোমাদেরকে দিয়ে নেই। অসীম ধারার অঙ্ক করতে গেলে অর্থাৎ এই অনুশীলনের ৭ এর অঙ্কগুলা করতে গেলে তোমাদেরকে কিন্তু ধারা সম্পর্কে বিশেষ করে যে গুণোত্তর ধারা আছে এটার একটু ধারণা থাকতে হবে। অর্থাৎ ধারা সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে। আশা করি তোমাদের অনেকেরই কিন্তু ধারা সম্পর্কে ধারণা আছে, তারপর আমরা একটু আলোচনা করে নিব। তোমাকে যদি আমি বলি যে স্বাভাবিক সংখ্যা লেখার জন্য, তোমরা নিশ্চয়ই জানো স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যদি বলি তোমাদেরকে স্বাভাবিক সংখ্যা লেখার জন্য, তাহলে তোমরা কিভাবে লিখবে? দেখো যে 1 2 3 4 5 ডট ডট। এই যে আমি স্বাভাবিক সংখ্যা লিখলাম, তোমাদেরকে যদি আমি লিখতে বলি তাহলে তোমরা এভাবে নিশ্চয়ই লিখবে। এখন এই যে আমি কমা আকারে লিখলাম এটা কিন্তু একটা অনুক্রম, এটা একটা অনুক্রম। এখন আমি এই সংখ্যাগুলোকে যদি প্লাস আকারে লিখি তাহলে এটা কি হবে? ধারা। ধরো আমি লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট ডট দিলাম, তাহলে এইটা হলো ধারা এবং এইটা হইতেছে অনুক্রম। এখন এইটা তো ধারা, ধারা আবার দুই প্রকার, একটা হলো সমান্তর ধারা, একটা হলো সমান্তর সমান্তর ধারা, একটা হলো সমান্তর ধারা। এখন সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা, দুইটা ধারা আমাদেরকে চিনতে হবে। সমান্তর ধারা, ধরো আমি একটা ধারা লিখলাম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট। এখন তুমি সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা কোনটা কিভাবে চিনবে? পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এই ধারাটা কিন্তু তোমার সমান্তর ধারা। তুমি 4 থেকে 2 মাইনাস করো, দেখো 4 থেকে 2 মাইনাস করলে কত থাকবে? 2। এবং 6 থেকে 4 মাইনাস করো, 6 মাইনাস 4 কত থাকবে? 2। তার মানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এই ধারাটাকে কি বলবো? আমরা সমান্তর ধারা। এখন আমরা একটা গুণোত্তর ধারা লিখব। লক্ষ্য করো আমি এখানে লিখলাম সাপোজ 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট। এইখানে আমাদের গুণোত্তর ধারা, পাশাপাশি দুটি পদের পার্থক্য দ্বিগুণ হারে যদি বাড়তে থাকে তাহলে সেই ধারাটা হবে গুণোত্তর ধারা। দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এইটা আমরা কিভাবে মানে দেখবো যে এটা ঠিক আছে কিনা? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। দেখো 8 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। 16 কে দেখো যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। এইভাবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে যদি দ্বিগুণ হারে বাড়তে থাকে তাহলে এই ধারাটা হইতেছে গুণোত্তর ধারা। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে, আমাদেরকে তিনটি সূত্র মনে রাখতে হবে। অর্থাৎ গুণোত্তর ধারার গুণোত্তর ধারার
nতম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা একটা সূত্র। এবং nতম পদের সমষ্টি, এইটার কিন্তু সমষ্টির কিন্তু দুইটা সূত্র আছে। nতম পদের সমষ্টি Sn equal to a into r to the power n minus 1 by r minus 1, এইটা একটা সূত্র। এইটা কখন হবে? r এর মানটা যখন 1 থেকে বড় হবে, 1 থেকে যখন r এর মানটা বড় হবে তখন কিন্তু সমষ্টির সূত্র এইটা পড়বে। আবার আরেকটা সূত্র আছে Sn equal to a into 1 minus r to the power n by 1 minus r, এইটা হবে যখন 1টা বড় হবে, অর্থাৎ r থেকে যখন 1টা বড় হবে তখন কিন্তু এই সূত্রটা পড়বে। এই তিনটা সূত্র কিন্তু আমাদের এই অতে লাগবে, অর্থাৎ কোন সময় কোন সূত্রটা প্রয়োগ হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। এখন আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 7 এর যে 11 নাম্বার অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা সলভ করব। এইখানে 11 নাম্বারে তোমাদের এরকম কিন্তু ধারা দেওয়া আছে। ধারা দিয়ে এই ধারাটি আমাদের অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। এখন এই ধারাটি যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব, আর যদি অসীমতক সমষ্টি না থাকে তাহলে আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব না, শুধু লিখে দেব যে এই ধারাটির অসীমতক সমষ্টি নাই। অসীমতক সমষ্টির সূত্র S infinity equal to a by 1 minus r, অর্থাৎ অসীমতক সমষ্টি S infinity equal to a by 1 minus r। এইখানে যে ধারাগুলো দেওয়া থাকবে এই ধারাটির অসীমতক সমষ্টি r এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ এই শর্তের উপরে নির্ভর করবে। r এর মান যদি -1 এর চেয়ে বড় হয় এবং 1 থেকে ছোট হয় তাহলেই কিন্তু অসীমতক সমষ্টি থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখন এই অঙ্কটার অসীমতক সমষ্টি আছে কিনা আমরা করার চেষ্টা করি। মনে করি প্রথম পদ এখানে দেওয়া আছে, প্রথম পদ a equal to 1, এটার প্রথম পদ দেওয়া আছে 1। সাধারণ অনুপাত r equal to half। সাধারণ অনুপাত কত? আমরা কি করব, সাধারণ অনুপাত বাইর করার জন্য দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে দ্বিতীয় পদ এখানে হাফ, এটাকে 1 দ্বারা যদি আমরা ভাগ করি, অর্থাৎ ভাগ করলে এটার মান r এর মান কত আসবে? হাফ আসবে, অর্থাৎ সাধারণ অনুপাতের মান কত আসবে? হাফ। এখন আমরা এই যে r এর মানটা পেলাম, এই r এর মানটা কিন্তু 1 থেকে ছোট, এই r এর মানটা 1 থেকে ছোট, তার মানে এই ধারাটির অসীমতক সমষ্টি আছে। এখন আমরা এই ধারাটির অসীমতক সমষ্টির সূত্র পেলে অঙ্কটি সলভ করব। তো সুতরাং অসীমতক সমষ্টি S infinity equal to a by 1 minus r, এই যে সূত্রের সাহায্যে আমরা এটার অসীমতক সমষ্টি নির্ণয় করব। r এর মানটা যদি 1 থেকে ছোট হয় এবং -1 এর চেয়ে বড় হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে হাফ 1 থেকে ছোট, তার মানে এই ধারাটির অসীমতক সমষ্টি আছে। আমরা এই সূত্রের সাহায্যে আমরা করব, এর মানটা বসাবো। এর মান যদি আমরা বসাই 1 মাইনাস r এর মান হলো হাফ, এইখানে 1 থেকে হাফ গেলে হাফ থাকবে। আমরা যদি লসাগু করার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে হবে 1 এখানে আমরা লসাগু করি, লসাগু যদি নেই 2 তাহলে 2 মাইনাস 1, এখানে থাকতেছে 1, এর নিচে থাকবে হাফ। এটা যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কত আসবে? 1 ভাগের গুণ চিহ্ন দিলে 2 উপরে যাবে, নিচে 1 থাকবে, তার মানে এটার উত্তর আসবে কত? 2। তাহলে এটার आंसर কত? 2। তো শিক্ষার্থী,
এখন আমরা তোমাদের অনুশীলনী 7-এর অসীম ধারার যে 12 নম্বরের অঙ্কগুলো আছে এই অঙ্কটি করার চেষ্টা করব। 12 নম্বরের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখবে। 12 নম্বর অঙ্কটা কিন্তু পরীক্ষার সময় প্রায় সময় আসে। 12 নম্বরের যে আমি একটা ধারা লিখলাম যে 5 n পদের যোগফল কত? যোগফল কত? অর্থাৎ এইভাবে একটা ধারা দিয়ে তোমাকে n সংখ্যক পদের যোগফল বা n টি পদের সমষ্টি নির্ণয় করতে বলবে। এখানে আমি যোগফল লিখলাম, বইয়ের মধ্যে যোগফল দেওয়া আছে। এমনও হতে পারে এখানে n টি পদের সমষ্টি নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে? যদি n এর পরিবর্তে কোনো 20, 30 এরকম কোন সংখ্যা দিয়ে থাকে, তাহলে এই n টা যেখানে বসাবো সেখানে সেই সংখ্যাটা তোমরা বসিয়ে দিবে। এটা কিন্তু টার্নিং পয়েন্ট। এখানে n টি পদের সমষ্টি নির্ণয় করতে বলতেছে, আমি n বসাবো, যেখানে যেখানে n বসাবো এখানে n। আর যদি n এর পরিবর্তে 20 টি পদের সমষ্টি, 5 টি পদের সমষ্টি যেখানে যা বলবে শুধু n এর পরিবর্তে ওই সংখ্যাটা বসিয়ে দিবে। এটা কিন্তু একটু মাথায় রাখবে। আমরা এই অঙ্কটি সলভ করার ক্ষেত্রে প্রথমে মনে করি, প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাকে সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে মনে করি s, এখানে আমরা s ইনফিনিটি ইকুয়াল টু এই ধারাটা লিখে নিব। এইখানে একটু লক্ষ্য করো, এই ধারাটা কি কোন গুণোত্তর ধারা না সমান্তর ধারা? কোনোটাই না। এই ধারাটা গুণোত্তর ধারা না। এই ধারাটাকে আমাকে গুণোত্তর ধারা নির্ণয় করতে হবে, অর্থাৎ বানাতে হবে। এইটা আর গুণোত্তর ধারা বানাতে গেলে তোমাদেরকে একটু চালাকি করতে হবে। একটা বিষয় মনে রাখবে, এখানে 5 দিয়ে আমি অঙ্কটা করতেছি, বইয়ের মধ্যে আরেকটা অঙ্ক আছে 7 দেওয়া, 7 দিয়ে। এমন হতে পারে তোমাকে অন্য সংখ্যা দিয়ে আসবে পরীক্ষা, 3 দিয়ে আসতে পারে, ঠিক আছে? তাহলে যেখানে যে আমি যা যা করব হুবহু নেম একটাই, শুধু তোমরা সংখ্যাটা চেঞ্জ করবা। তাইলে আমরা এইটাকে আমরা কি করব, এখন আমরা গুণোত্তর ধারায় রূপান্তর করব। আমরা প্রথমে এখানে 5 একটা কমন নিব। 5 কমন নিলে 5 কমন নেওয়া মানে কি জানো? এই 5 দিয়ে এই 5 এর ভাগ করা, বা এই 5 দিয়ে এই 5 এর ভাগ করলে 1 প্লাস এই 5 দিয়ে এটাকে ভাগ করলে 111, এই 5 দিয়ে এটাকে ভাগ করলে কত 111 প্লাস ডট ডট n তম পদ। এই অঙ্কটা অনেকে বিভিন্ন নেমে করাবে, আমি তোমাদেরকে সহজ নেমে করে দিব, তাহলে তোমরা খুব সহজেই করতে পারবে। এখন আমরা এই যে প্রথমটা লাইনটা লেখার পরে দ্বিতীয় লাইনের কাজ করেছি, শুধু 5 কমন নিয়েছি। এখন কি করব, এইখানে একটা 9 দিয়ে গুণ করব, নিচেও একটা 9 দিয়ে গুণ করব। এই লাইনের কাজ হবে এইটুকুই। দেখো 5 এর সাথে একটা 9 গুণ করছি, নিচে একটা 9 গুণ করছি, তো এই 9 9 বেনিশ, তাইলে 5 থাকবে। তার মানে যেই লাভ সেই কদু, তার মানে মানের কোনো পরিবর্তন হবে না। 1 প্লাস 1 11 প্লাস 111 প্লাস ডট ডট n তম পদ, n তম পদ। এখন আমরা এইখানে দেখো একটু লক্ষ্য করো, 5/9 এটা ঠিক রাখবো, আর এই উপরের 9 দ্বারা এইটাকে গুণ করে দেব। তার মানে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট n তম পদ, ঠিক আছে? এখন আমরা এই যে এইটা পাইলাম, এইটাকে আমরা একটু সাজিয়ে লিখব। কিভাবে লিখতে পারি? যেহেতু আমাদেরকে গুণোত্তর ধারা বানাতে হবে। লক্ষ্য করো, 5/9 এটাকে লিখতে পারি 10 - 1, যেহেতু 9 আছে 10 - 1 লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি কত 100 - 1 প্লাস এটাকে লিখতে পারি 1000 - 1 প্লাস ডট ডট n তম পদ, n তম পদ। এইভাবে আমরা লিখতে পারি।
এইটুক আসার পরে এইখানে একটু কাজ করতে হবে, এইটুকুই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার হলে ভুল করে থাকে। এইখানে তোমরা একটু সহজ নেমে করবা, এখানে কিন্তু একটু কঠিন নেমে গেলেই তোমাদের ভুল হয়ে যাবে। তোমরা কি করবে জানো, এখানে 5/9 এই ধর 10, আমরা এই যে 10 আছে এখানে 100 আছে, সরি এখানে আরেকটা শূন্য হবে, এইখানে কি করবো জানো, এই যে 10, 100 এবং 1000 এটা যোগ করে দিব, এগুলা যোগ করব, প্লাস ডট ডট n তম পদ, n তম পদ। এখন এই যে -1 -1 -1 এটার জন্য তোমরা -n দিয়ে দিবা, অর্থাৎ আমরা যদি -1 -1 -1 এখানে একটা মাইনাস কমন নেই কি হবে জানো, এখানে 1 + 1 + 1 ডট ডট n তম পদ, তার মানে এটা তোমার n তম পদ পর্যন্ত, মানে স্বাভাবিক সংখ্যা, তার মানে আমি এখানে -n দিলে আমার হয়ে যাবে। তোমরা সহজ খালি এইটুকু মনে রাখবা, এটা কিন্তু ভুল হয়, এই জিনিসটা একটু মনে রাখবা। এখানে এইটা লেখার পরে -n হবে, এখানে এই জিনিসটা একটু মনে রাখবা। এখন আমরা কি করব, এখানে সরি দ্বিতীয় বন্ধনী দ্বারা এটা আবদ্ধ করে দিলাম। এইটুকু করার পরে আমাদেরকে যে কাজটুকু করতে হবে, আমরা বোঝার সুবিধার্থে উপর একটু মুছে দিব। লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি, এই অঙ্কটা একটু দেখো, 5/9 আমরা এটা কি করতে পারি, এটা 10⁻1 লিখতে পারি, প্লাস এইটাকে লিখতে পারি 10 স্কয়ার, প্লাস এইটাকে লিখতে পারি কত 10 কিউব, প্লাস ডট ডট শেষে আমাদের n তম পদ, তার মানে 10⁻n, 10 কত হবে, n হবে, এইটা আমরা লিখতে পারি। দেখো এইখানে, তার মানে পরে -n আমরা এইটা লিখলাম। এখন আমরা কি করতে পারি, 5/9 এই যে এইটার কিন্তু একটা গুণোত্তর দ্বারা হয়ে গেছে। দেখো প্রথম পদ a হবে, সাধারণ অনুপাত 100 কে যদি আমি এটা দ্বারা ভাগ করি, তাহলে আমরা সাইডে একটু নোট করে দেখো, একটু লক্ষ্য করো, এখানে a = কত 10, এই যে দেখো a = 10, আর এর মানটা কত হবে, আমি 100 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 10, তার মানে আর এর মান কত আছে 10, তার মানে এই দ্বারাটা কিন্তু একটা গুণোত্তর দ্বারা। এখন আর এর মান যেহেতু 10 আসছে, আর এর মান যেহেতু 10 আসছে, আমার সমষ্টির কিন্তু দুইটা সূত্র আছে, তাহলে সমষ্টির কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, a * r⁻1/r−1, এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে এখানে। একটু লক্ষ্য করো এখানে, তারপরে আমি এখানে ধরো -n এটা দিলাম। এখানে একটু লক্ষ্য করো, এই যে এইটা একটা গুণোত্তর দ্বারা, তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে। আমি একটু সাইডে নোট করলাম, এর মান দেখো কত আসতেছে 10, আর এর মান কত 10, তার মানে 1 থেকে যদি বড় হয় তাহলে আর এর অর্থাৎ সমষ্টি সূত্র হবে এইটা প্রয়োগ করতে হবে আমাদের। এখন এইখানে শুধু মানটা বসায় দিয়ে সমাধান করব, তাইলে অঙ্কটা সলভ হয়ে গেল। লক্ষ্য করে একটু এইখানে 5/9, তারপরে এর মান কত, এর মান আমাদের কত বাড়িয়েছে 10, এর মান 10, পরে আর এর মান কত, আর এর মানও 10, 10⁻n−1 কত, আর এর মান হলো 10⁻1 -n। এখন আমরা কি করব, 5/9 এখানে এটাতে বিয়োগ করলে কত থাকবে 9, একটু ভাঙিয়ে করা দেওয়ার চেষ্টা করতেছি, 10⁻n−1 -n, এখন আমরা গুণ করে দিব, তাইলে শেষ। দেখো এইটা দ্বারা এই অংশকে গুণ করব, এইটা দ্বারা এই অংশকে গুণ করব, তাহলে 5 × 2 = 50, 9 × 9 = 81, আর এই যে -5 এর বাই কত
9। এইটাই হইতেছে গা এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের উচ্চতর গণিতের অনুশীলনী 7-এর 13 নম্বর অঙ্কটি এখন সলভ করব। এই অঙ্কটি এসএসসি পরীক্ষা এবং অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই উচ্চতর গণিতের অনুশীলনী 7 থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে মাস্ট এই অঙ্কটি অবশ্যই থাকে। বোর্ডে তোমাদের যে অনুশীলনী 7-এর 13 নম্বর অঙ্কটি দাগটা লিখলাম, এটা কিন্তু পরীক্ষার মাঝে কিন্তু অনেক সময় দাগটা পরিবর্তন করে আসে। তাহলে তোমরা যদি এই অঙ্কটি ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু দাগ পরিবর্তন করে আসলেও নিয়মটা কিন্তু একই থাকবে। এখানে বোর্ডে যে দাগটা লিখলাম যে x এর উপর কি শর্ত আরোপ করলে এই যে ধারাটি দেওয়া আছে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে আমাকে সেই অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এইখানে প্রদত্ত ধারাটি আমি লিখলাম। তাহলে আমরা এখন লিখব যে এইখানে প্রথম পদ a equal to 1/x plus 1। সাধারণ অনুপাতকে সাধারণত r দ্বারা প্রকাশ করা হয়। r equal to আমাদেরকে এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1/x plus 1 whole square নিচে হবে 1/x plus 1। এইটাকে আমরা একটু সমাধান করব। 1/x plus 1 whole square ভাগের জন্য যদি আমরা গুণ চিহ্ন দিই এইটা নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ x plus 1 টা উপরে যাবে 1 টা নিচে আসবে। এখানে x plus 1 একটা, এখানে x plus 1 এর উপরে স্কয়ার আছে তাহলে দুইটা, এইটা দ্বারা এটাকে যদি আমরা কাটি তাহলে 1/x plus 1 থাকবে, অর্থাৎ r এর মান 1/x plus 1। এখন ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ধারাটির আমরা এখন লিখব যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এই যে এই কথাটুকু মানে দাগ চেঞ্জ করে আসলেও এটা লিখতে হবে এবং হুবহু নিয়মটা কিন্তু একই। তাহলে -1 এর চেয়ে বড় r এর মানটা এবং 1 থেকে ছোট, এই যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি r এর মানটা -1 এর চেয়ে বড় হয় এবং 1 থেকে ছোট হয় তাহলেই কিন্তু অসীমতক সমষ্টি থাকবে। বা -1 আমরা এখন r এর মানটা বসাবো। r এর মান কত? 1/x plus 1, 1/x plus 1। এই যে আমরা এখন এই অংশটা দুইটা পার্টি অর্থাৎ দুইটা অংশের সমাধান করব। সমাধান করে x এর দুইটা মান বের হবে। এই অংশটা একবার আমরা এইটুকু লিখব, আরেকবার লিখব এই যে এইটুকু লিখব, অর্থাৎ এই অংশটুকু একবার লিখব আর একবার লিখব এই অংশটুকু। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে এই নিয়মের অঙ্ক কিন্তু প্রায় সময় থাকে, তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবে। এইখানে আমরা প্রথমে কি করব, -1 less than 1/x plus 1 এটা লিখব। সুতরাং -1 1/x plus 1, এই যে আমি এটা লিখলাম -1
লেস দেন 1/x প্লাস 1, এইটাকে আমরা কি করব এখন একটু সমাধান করব। এটাকে সমাধান করার জন্য আমি বিপরীতকরণ করে দেব। বিপরীতকরণ, এই 1 এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে এই 1টা চলে যাবে উপরে আর এই -1টা চলে আসবে নিচে। এখন আমরা যখন বিপরীতকরণ করব, এটা আছে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা লেস দেন আছে, এটা কি হবে গ্রেটার দেন। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। শুধু যখন তোমরা বিপরীতকরণ করবা তখন কিন্তু যদি এখানে আছে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন, এবং উভয় পক্ষে যখন -1 দ্বারা তোমরা গুণ করবা তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ এই লেস দেনটা হয়ে গেল এখন গ্রেটার দেন। এই x প্লাস 1টা আমরা উপরে লিখলাম, এই 1টা নিচে। এখন আমরা দেখো কি করতে পারি, এখানে আমাদের এই 1/1, তার মানে এটা আসবে -1, তারপরে এটা নিচের 1 আর লেখার প্রয়োজন নেই, তাই এই পাশে থাকতেছে প্লাস x প্লাস 1। এখন আমাদেরকে যেহেতু x এর মান নির্ণয় করতে হবে, তাহলে এই প্লাস 1টা আমাদের বেনিশ করতে হবে। অর্থাৎ এটা বেনিশ করার জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষে -1 যোগ করতে হবে। উভয় পক্ষে -1 যোগ করতে হবে, কারণ এই x এর সাথে কিন্তু দেখো প্লাস 1 আছে, তো এই জন্য কিন্তু -1 যোগ করতে হবে। বিষয়টা কিন্তু এই ধরো এখানে যদি ধরো প্লাস 1 আছে, এই জন্য আমার -1 যোগ করতে হবে। x প্লাস 1 পরে এখন আমাদের এই -1 দুইটাই মাইনাস থাকলে কিন্তু যোগ করতে হবে, আর দুইটার আগেই মাইনাস, তার মানে -2 হবে। তাহলে এইখানে থাকবে x। এইটাকে আমরা মানে দেখো এই চিহ্নটা কিন্তু 2 এর দিকে ফেরানো, এটাকে আমরা উল্টিয়ে দিতে পারি। কিরকম, এই যে এইভাবে লিখতে পারি, এই চিহ্নটা এই যে -2, অর্থাৎ x এর মানটা -2 এর থেকে ছোট হবে। এই যে একটা অংশ, একটা x এর একটা মান পেলাম। এখন আবার আমরা এই যে দ্বিতীয় অংশটুকু সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, x প্লাস 1 or less than 1, এইটাকেও কি করব, আমরা বিপরীতকরণ করব। এখানে তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1, এই যে 1টা নিচে এসে পড়ব, বিপরীতকরণ করলে চিহ্নটা আছে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। 1টা উপরে যাবে, এটার নিচে আরেকটা 1 আছে, এটার নিচে একটা 1 ছিল, এটা 1টা উপরে গেছে, উপরে 1টা নিচে আসলো। তাহলে এই নিচের 1 আমাকে লিখতে হবে না, তাহলে লিখলাম x প্লাস 1, এটা দেন 1 দ্বারা 1 কে ভাগ করলে এটা সমাধান আসবে 1। এখন আমাদের এই 1টা বেনিশ করতে হবে, তার মানে প্লাস 1 আছে, তো উভয় পক্ষে -1 আমাকে যোগ করতে হবে। তাহলে x প্লাস 1 -1 উভয় পক্ষে যোগ করতে হবে, বা এই +1 -1 কাটা যাবে, থাকবে x, এই পাশে থাকবে 0। তাহলে এই যে x এর দুইটা শর্ত আসলো। সুতরাং নির্ণয় শর্ত, নির্ণয় শর্ত -2x less than -2 অথবা x greater than 0। অর্থাৎ -2 এর চেয়ে x এর মানটা ছোট হবে এবং 0 এর চেয়ে x এর মানটা বড় হবে। এই দুইটা শর্ত আরোপ করলে এটার অসীমতক সমষ্টি থাকবে। এখন আমাদের এটার কিন্তু অসীমতক সমষ্টি আছে। এখন আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব। এখন আমরা কি করব, অসীমতক সমষ্টি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো,
তাহলে অসীমতক সমষ্টি তোমরা নিশ্চয়ই অনেকেই বিষয়টা জানো। এখানে অসীমতক সমষ্টি s infinity equal to 1 by r এই সূত্রের সাহায্যে আমাদের করতে হবে। অসীমতক সমষ্টি s infinity equal to a by 1 minus r। এইখানে আমরা কিন্তু এর মান বের করছিলাম এবং r এর মান বের করছিলাম। এখন মানটা বসায় শুধু সমাধান করলে এই অঙ্কটা পানি, একদম পানি। যদি আজকের ক্লাসটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, 100% তুমি এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা মাস্ট বি এর থেকে সৃজনশীল করলে থাকে, তাহলে তোমরা অবশ্যই পারবে। এখানে একটু লক্ষ্য করো, আমাদের এর মানটা কত ছিল? 1 by x plus 1 মাইনাস আর এর মান 1 by x plus 1। এইটাকে দেখো আমরা একটু সমাধান করব। 1 by x plus 1 এখানে যদি আমরা সমাধান করি অর্থাৎ লসাগু যাবে x plus 1। এটার নিচে 1 আছে, 1 এর নিচে একটা 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ করলে তোমরা অনেকেই বিষয়টা জানো, এটাই হবে। এটা দ্বারা উপরের 1 কে গুণ করলে x plus 1, এই যে -1, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এটা আসতেছে আমাদের, দেখো একটু লক্ষ্য করো, 1 by x plus 1 এসে থাকতেছে কত? -1 প্লাস 1 কাটা যাবে x by x plus 1। দেখো এইটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা অংশ হইছে। তাহলে আমরা কি করি? 1 by x plus 1 এই ভাগের জন্য যদি গুণ চিহ্ন দেই, এই x plus 1 টা উপরে যাবে, এই x টা নিচে আসবে। তাহলে এইটা কাটা যাবে, থাকবে কত? 1 by x। এইটাই আনসার। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।